কখনো হয়েছে মানে কোনো হয়তো পেশেন্ট এলো, এসে হয়তো কোনো ছবি দেখালো, দেখে বললো আমার ফেসটা এরকম লাগবে, আমার এই হিরোইনের মতো নাকটা লাগবে, মানে এরকম কি আপনি কোনোদিন ফেস প্রচুর করেছেন? প্রচুর হয়, প্রচুর। আর নাকের বিষয় বেশি হয়। আমাদের কিন্তু ঠিক বিবেচনা করে নিতে হবে, এই পেশেন্টটার এক্সপেকটেশন নর্মাল কি আউটসাইড নন। টেম সেল দিয়ে চুল গজানো 30 বছর চেষ্টা করে যে একটাও চুল গজায়নি। কোনো কসমেটিক্সের অপারেশন কিন্তু কোনো সাইড ইফেক্ট থাকে না, ক্ষতিকর ইফেক্ট থাকে না। হ্যাঁ, প্রবলেম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। হুম। কেউ যদি কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করতে চাইছে, সে কি ধরনের তার মেন্টালিটি হওয়া উচিত? মানে এখানে কি আপনার কোনো সাইকোলজিক্যাল পার্ট কি ইনভলভমেন্ট থাকে? All patients who undergo cosmetic surgery, it's basically a surgery of the psyche. আপনার মনের একটা সার্জারি, একটু ভালো করে খুশি করবো। কসমেটিক সার্জারিতে যে সবচেয়ে ভালো ডাক্তারকে লাগে যখন পেশেন্ট খুশি। আগামী 5 বছরে এই ট্রিটমেন্টটাকে, মানে এই সেগমেন্টটাকে আপনি কোন জায়গায় দেখছেন? এইসব নতুন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে যেখানে বলছে যে অনেক কিছু যেগুলো গন্ডগোল খারাপ হয়ে গেছে সেটা নন সার্জারি ঠিক করাতে পারে। আই থিঙ্ক দিস ইজ আ বিগ লুক অ্যাট দ্য ফিউচার। এই 3D ইমেজ কিন্তু ডেঞ্জারাস, কেন কি মানুষের মুখ যখন আপনি দেখেন, ছবি দেখেন এবং মানুষের মুখ দেখেন, ডিফারেন্স থাকে। কারো ব্রেস্ট ছোট আছে, সে এনলার্জ করলো, তো এটা কতদিন অবধি ওটা থাকে? যতগুলো কসমেটিক সার্জারি হয় আজকের তারিখে, breast enlargement and liposuction is the commonest cosmetic surgery procedure in the world. তো এই যে রাইনোপ্লাস্টি হয়, মানে কি কারণে করে? মানে শুধুই কি সুন্দর দেখার জন্য, না নাক দিয়ে নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস নিতে আমার আরো হেল্প হয়? নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলের স্বাস্থ্যকথা পডকাস্টের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীর অনেক দেশ থেকে ভারতবর্ষে অনেকে আসেন মেডিকেল ট্যুরিজমের জন্য? তার কারণটা হচ্ছে আমাদের দেশের ডক্টরস এবং সার্জন, দে আর ওয়ান অফ দ্য বেস্ট সার্জেন্টস অ্যান্ড ডক্টরস। দ্বিতীয়ত, এখানে যে মেডিকেল ট্যুরিজম খুবই পকেট ফ্রেন্ডলি। আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে আছেন ভারতবর্ষের একজন বিখ্যাত প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, ডক্টর মনোজ খান্না। নমস্কার স্যার, আপনি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার, মাই প্লেজার। স্যার, ফার্স্ট কোশ্চেন আপনাকে, যেটা হচ্ছে আমরা 80s 90s মুভিতে দেখেছি যে নায়ক হিরো হিরোইনদের ফেস চেঞ্জ করে দেওয়া হতো। তো অ্যাজ এ কসমেটিক সার্জন আর প্লাস্টিক সার্জন, মানে আপনি কারো কিরকম ফেস চেঞ্জ করেছেন, বা এটা কি আদৌ পসিবল? এটা শুধু সিনেমায় হয়, বাস্তব জীবনে কিন্তু মানুষের ফেস চেঞ্জ করা যায় না। ইয়ে একটা সিনেমা ছিল, মনে হচ্ছে খুন ভরি মাং, রেখা পুড়ে গেছে এবং পুরো মুখ চেঞ্জ করে দিয়েছে। ইট ইজ নট পসিবল। হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করা যেতে পারে। আপনার ঝুড়ি কমিয়ে দিলাম, মুখে টান টান করে দিলাম, একটা ফ্রেশ লুক করে দিলাম, ইয়াঙ্গার ইউথ অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেবানন্দ অনেকবার করেছে, এখানে আমি সুপ্রিয়া দেবীর করেছিলাম। তো মুখ চেঞ্জ করে দেবো সেটা কিন্তু সম্ভব না। আচ্ছা, প্লাস্টিক সার্জারিতে, কসমেটিক সার্জারিতে দুটো পার্ট, একটা ইনভেসিভ, একটা নন ইনভেসিভ। তো এই যে দুটো ট্রিটমেন্ট, কার জন্য কোন ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা যদি আমাদের একটু বলেন। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি চাইছেন এবং তার কতটা পরিণাম চাইছেন। যে নন ইনভেসিভ ট্রিটমেন্টগুলো আছে, নন ইনভেসিভ, সেখানে কিন্তু একটা লিমিটেড ফায়দা হয়, কিন্তু ইট ইজ লিমিটেড। আপনি যত বড় কিছু কাজ করবেন তার ফলাফল এবং দ্য ডিউরেশন উইল বি মাচ মোর। নন ইনভেসিভ মধ্যে যখন আজকাল খুব চলছে বোটক্স অ্যান্ড ফিলার, ঝুড়ি কমিয়ে দেওয়া, কিন্তু তার ইফেক্ট শুধু 4-6 মাস থাকে। কিংবা ফিলার, তার ইফেক্ট 1 বছর 1.5 বছর, তার বেশি থাকে না। আবার যেমনি চর্বি কমানোর জন্য সার্জারি, যেমন লাইপোসাকশন আছে, নন সার্জিক্যাল কুল স্কাল্পটিং মেশিন, ভেরি ফেমাস মেশিন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু 1-1.5 ইঞ্চি কমাবে। তারপর অনেকগুলো লেজার আছে, আরও কিছু কিছু আছে যেগুলো নন ইনভেসিভ। এবং ইনভেসিভ অফকোর্স সার্জারি উইচ ইজ লঙ্গার ইন ডিউরেশন, লঙ্গার ইন রিকভারি, বাট লঙ্গার ইন ইটস এফেক্ট টু স্টে।
মানে এটা এই যে নন ইনভেসিভ যে ট্রিটমেন্টগুলো আছে, যেটা আপনি বললেন বোটক্স, ফিলার্স, এগুলো, তো এগুলো কসমেটিক ট্রিটমেন্টের উপর বা কসমেটিক সার্জারির উপর কতটা এফেক্ট ফেলেছে? অনেকখানি পেরেছে। আর মানুষ তো সার্জারি তাড়াতাড়ি করাতে চায় না। যদি কোনো জিনিস সার্জারি না করে করা যেতে পারে এবং সেই ইফেক্টটা কিছুটা পাওয়া যায়, সাময়িক হোক, তাহলেও কিন্তু মানুষ তো প্রেফার করে সার্জারি না করে বেরিয়ে যেতে পারে। কিন্তু সবসময় করা যায় না, কিছুটা নিশ্চয়ই করা যায়। ইমিডিয়েটলি একটা বিয়ে বাড়ি আছে, কোনো অনুষ্ঠান আছে, কিংবা কোনো ব্যাপার আছে যেখানে আমি চাইছি দেখতে ভালো মানে লাগবে, শর্ট টার্ম, খুব তাড়াতাড়ি রেজাল্ট। তাড়াতাড়ি রেজাল্ট, কিন্তু রেজাল্টটাও কিন্তু তাড়াতাড়ি চলে যায়, লাইক সার্জারি। আচ্ছা, এই বোটক্স, ফিলার, এটা যে ট্রিটমেন্টগুলো, এটা কি তাহলে আপনি যেটা বললেন খুব ফ্রিকোয়েন্সি, মানে একটা টাইম পর পরই করতে হয়? হ্যাঁ, যেমনি বোটক্সের রেজাল্ট কোম্পানি বলে 6 মাস অবধি টেকে, কিন্তু নর্মালি 6 মাস টেকে না, 4 মাসের পরেই করতে হয়। কপালের ঝুরি, চোখের চারদিকে ঝুরি, আর অনেক কিছু লাভ আছে যেখানে বোটক্স ইউজ করা হয়। বাট দ্য রেজাল্ট অনলি স্টেজ ফর 4 to 6 months, এবং তারপর আপনাকে রিপিট করতে হবে। ফিলার সেমনি, যে চোখের তলায় দিন কিংবা নেজারবেল ফোল্ডে দিন, মুখের অন্য জায়গায় দিন, বিভিন্ন রকমের ফিলার আছে। সে 6 মাস থেকে 1.5 বছর, 2 বছর ম্যাক্সিমাম টেকে, তার বেশি টেকে না। এবং অবশ্য আবার দেওয়া যেতে পারে, আরেকটা সিটিং করা যেতে পারে, কিন্তু রেজাল্ট টাইম স্প্যান হিসেবে ইটস লিমিটেড। এবার আর বোটক্সটা তো একটা ব্র্যান্ড নেম, মানে এটা তো কোনো ট্রিটমেন্ট না, কিন্তু এখন আমরা বোটক্স অ্যাকচুয়ালি প্রথম এসেছিল বোটক্স, দি ফার্মাসিউটিক্যাল কম্পোজিশন ইজ বোটুলিনিয়াম টক্সিন, এবং এখন অনেকগুলো আর ডিফারেন্ট ব্র্যান্ড, ডিসপট, বিভিন্ন ব্র্যান্ড বেরিয়েছে। বাট দ্য বেসিক component is botulinum toxin, which is the toxin which causes the temporary soothing or paralysis of the muscle, যার জন্য রিঙ্কেলগুলো চলে যায়। এগুলো টাইম স্পেন্ড কিরকম থাকে? বোটক্স করতে 5, 10, 15 মিনিট লাগে, ডিপেন্ড করে পেশেন্ট একটু ফাঁসি আছে, আমি প্রাইলক্স লাগিয়ে দিই, একটু বেশি সময় লাগে। আদারওয়াইজ 10-15 মিনিটের মধ্যে। দ্য মেন থিং ইজ ফর 10-15 মিনিটস অ্যান্ড দ্যাটস অল। আপনি সেদিন বাড়ি ফিরে যাবেন, কাজে ফিরে যেতে পারেন, এবং সব কিছুই নর্মাল, দের ইজ নো ডাউন টাইম। মানে এটা কি যখন বোটক্স বা ফিলার্স করা হয়, তো এতে কি কোনো মুখের কোনো ফেসিয়াল এক্সপ্রেশন বা এগুলো কিছু চেঞ্জ হয়, না স্বাভাবিকই থাকে? না, পরিবর্তন হবে, পেশেন্ট তো পরিবর্তন চাইছে, কিন্তু ইমিডিয়েট সব ক্ষেত্রে হয় না। আপনি বোটক্স যদি আজকে দিই, তার যে ঝুড়িগুলো দেখা যাবে না, ইনভলভ হয়ে যাবে, টেক্স অ্যাবাউট 5 to 7 days। ফিলার অবশ্য সেই সময় জায়গাটা ভরাট হয়ে যায়, কিন্তু পুরোপুরি ওয়াটার অ্যাবজর্ব করে একটা ফুল রেজাল্ট পেতে ইট অ্যাগেন টেক সামথিং বিটুইন 1 to 2 weeks। এবং মুখে ভালো পরিবর্তন হয় না বলবো না, ভালোই পরিবর্তন হয়, কিন্তু সাময়িক হয়। মানে যখন ইনজেক্ট করা হয় বোটক্স বা বোটক্সে বলে ইনজেক্ট করতে হয়, Correct. বোটক্স ফিলার্সে যদি ইনজেক্ট করা হয়, তো সেই ক্ষেত্রে যে মুখটা, এমনি তো আমি একটা রেজাল্ট পাবো যে আমার স্কিন টাইট হয়ে যাবে কিছুদিন পরে, তো ওটা কি সঙ্গে সঙ্গে হয় না? ইনিশিয়ালি না। মুখ ফুলে যায় বা এরকম কিছু হয়? সামান্য ফুলে যাবে, যদি বাই চান্স কোনো ভেসেল চোট লাগে লাল হতে পারে, বাট অল দিস ইজ টেম্পোরারি, এবং খুব বেশি থাকে না। 4-5 দিন, ধরুন 1-2 দিন একটু কেয়ারফুল থাকতে হবে, আপনি মুখ ধোবেন না, জোরে ম্যাসাজ করবেন না 7 দিনের জন্য। রেজাল্ট ইমিডিয়েটলি কিছুটা হয়, কিন্তু ফুল রেজাল্ট পেতে 7 থেকে 15 দিন লাগে। এবার আমরা একটু হেয়ারের পার্টে চলে আসি, কারণ আমি যখন আপনার ক্লিনিক ভিজিট করেছিলাম, আমি দেখেছিলাম আপনি অনেক সেলিব্রিটি, অনেক ক্রিকেটার, এদের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। তো মানে হেয়ার যে আমাদের লস হয়, এটা একটা অনেক সময় আমার জেনেটিক্যাল কারণে হতে পারে, অনেক সময় হয়তো আমার লাইফস্টাইলের জন্য বা এই যে স্ট্রেস, এইগুলোর জন্য হতে পারে। তো দুটো ক্ষেত্রেই কি হেয়ার ট্রান্সপ্লান্ট করা মানে দরকার, না যদি আমার জেনেটিক্যাল হয় হেয়ার ট্রান্সপ্লান্ট করে লাভ হবে না, এরকম কি কিছু না, ব্যাপার না, থাকে? 97% কিন্তু জেনেটিক হয়, একটা জিন ইন দ্য ফ্যামিলি, 3 বংশ থাকতে পারে, আপনার মা বাবা, ওদের মা বাবা, কিংবা তাদের মা বাবা। সেই জিনটা চলে এলে চুল পড়ে যায়, এবং চুল সামনে, সাইডে, মাঝখানে পড়ে, পেছনের চুল পড়ে না। 3% অন্য কারণে হয়, স্ট্রেস, স্ট্রেন, লাইফস্টাইল, ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়া, কোভিড, এসব পড়ে, কিন্তু সে পুরো মাথা থেকে চুল পড়ে যায় এবং আবার পুরো মাথায় ফিরে আসে। যখন পার্মানেন্ট লস হয়ে যায়, যেগুলো স্পেশালি জেনেটিক কারণেই হয়, সেখানে কিন্তু ওষুধ কিছুটা কাজ করতে পারে, কয়েকদিনের কাজ করতে পারে, চুল পড়া আটকা দেবে, নতুন চুল গজাবে না। কিন্তু পরবর্তীকালে আপনাকে যদি চুল ফিরিয়ে আনতে হয়, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টই করতে হবে, আর কোনো উপায় নেই। আর এই হেয়ার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্টটা কতদিনের এক ইয়ে থাকে, মানে কতদিন লাগে ট্রিটমেন্টটা সাকসেসফুলি, মানে আমার মাথায় যে চুল আসবে, এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা কতদিনের থাকে? অপারেশন করতে একই দিন লাগে। সকাল পেশেন্ট 10টা 10:30 এলো, বিকেল 7টার মধ্যে শেষ হয়ে গেল। আপনি সবসময় জ্ঞানে আছেন, টিভি দেখছেন, গান শুনছেন, ব্রেক হবে, লাঞ্চ খাবেন। এবং অনেক পেশেন্ট আমার আছে যারা বাইরে থেকে আসে এবং সেদিন ট্রাভেল করে ফিরে যায়। হারসা বগলে 5:30 অপারেশন শেষ হলো, 8:30 ফ্লাইটে বম্বে চলে গেল। অনেক পেশেন্ট এরকম থাকে।
কিন্তু চুলটা বড় হয়ে জায়গায় আসতে এবং রেজাল্টটা বুঝতে গেলে 9 থেকে 12 মাস লাগে। যখন চুলগুলো লম্বা হবে, পাখি চুলের মতো এক সাইজ হবে, দ্য লুকস উইল চেঞ্জ, ইট টেক্স 9 to 12 মান্থস। এবং সেই সময় বুঝতে পারবেন রেজাল্ট এক্স্যাক্টলি কী হয়েছে। এই যে চুলের সমস্যা, আপনি তো ধরুন এত 30 বছরের বেশি আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে যুক্ত আছেন, করছেন ট্রিটমেন্ট। তো আপনার মেল পেশেন্ট বেশি না ফিমেল পেশেন্ট বেশি? ন্যাচারালি মেলই বেশি হবে। আমি আজ অবধি 8,000 মতো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, তার মধ্যে 800-র বেশি মহিলাও আছে। আজকের তারিখে কিন্তু কমনেস্ট কসমেটিক্সের অপারেশন ইন দ্য মেল পপুলেশন, ছেলেদের মধ্যে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। মহিলাদেরও কিন্তু চুল পড়ে, ওদের কিন্তু পুরোপুরি টাক হয় না, নর্মালি পাতলা হয়ে যায়, হেয়ার লাইন রয়ে যায়। এবং যদি চিকিৎসায় লাভ না হয়, চিকিৎসায় চুল ফেরাতে পারছি না কিংবা আটকাতে পারছি না, তখন চুল লাগিয়েছি এবং অনেক মহিলা চুল লাগানোর পর খুব খুশি হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানার খুব ইচ্ছা আছে আপনার থেকে, সেটা হচ্ছে এই যে হেয়ার ফল, মানে যে টাক আমরা যেটা বলি, সেটা আমি দেখেছি সবাই ছেলেদেরই হয়, মেয়েদের আমি কোনোদিন দেখিনি। মানে এটা হ্যাঁ, পুরোপুরি চুল চলে যায় যে চকাচক টাক অনুপম খের, হ্যাঁ, ওটা কিন্তু ছেলেদের হয়। মেয়েদের মোস্টলি চুল পাতলা হয়ে যায়, দেখবেন হেয়ার লাইন হ্যাঁ। ঠিক আছে কিন্তু মাঝখানে চুল পাতলা হয়ে গেল, ঘনত্ব কমে গেল এবং মাথা কপাল দেখা যাচ্ছে, কপাল। মাথাকে দেখা যাচ্ছে। তো মেয়েদের পুরোপুরি টাক হয় না। অ্যাকচুয়ালি 2008-এর মধ্যে যখন সলমান খান এবং হর্ষা ভোগলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি, এবং সেই সময় থেকে লোকেদের একটা বিশ্বাস হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্ট কাজ করে, এবং তারপর বিরাট পপুলার। আজকাল তো পুরো দেশে অনেক লোকেরা করছে এবং হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ ভেরি ভেরি পপুলার। কেউ একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিল, তারপরে কি এটা একদম সারা জীবনের জন্য থাকলো, না এটা আবার হেয়ার ফল আবার আসতে পারে? না, যদি ঠিক করে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, অ্যাকচুয়ালি আমরা তো পেছন থেকে চুল নিই যেগুলো স্থায়ী কোনোদিন পড়ে না, মানুষের এমনি পেছনের চুল কোনোদিন পড়ে না, ওখান থেকে চুল নিয়ে যেখানেই লাগিয়ে দেবো, মাথা, কপাল, নাক, গাল যেখানে লাগিয়ে আজীবন থাকবে। প্রত্যেকটা স্টেপ ঠিক করে করতে হবে, চুল নেওয়া, গ্যাপ বানানো, চুলটা কেটে বার করা, চুলটা লাগানো, তারপরের কেয়ার, সব কিছু ঠিক থাকলে কিন্তু চুল আজীবন থাকবে। কিন্তু যেখানেই আপনার কোনো একটা জায়গায় ঠিক হয়নি, স্টেপ মিস হয়ে গেছে। রাইট, সে ভালো ডাক্তার থাকলে আশা করুন আপনি ভালো কাজ হবে, আজকে প্রচুর টেকনিশিয়ানরাও করছে, সেখানে অনেকবার গন্ডগোল হতে পারে, তাহলে কিন্তু চুল নাও টিকতে পারে। আরেকটা কথা, এফইউই আর এফইউ দু রকমের পদ্ধতি আছে। এফইউইতে কিন্তু খুব ইজি টেকনিক, সবাই করছে, কিন্তু ঠিক জায়গাতে চুল না নেন, সেফ জোনের বাইরে নিলে কিন্তু অনেকবার চুল 2, 4, 5 বছর পর, যেমনি বীরেন্দ্র সেবা, অনুপ জলোটা চুল লাগিয়েছিল, 60, 70, 80% পড়ে গেছে, এফইউ করেছিল, তাহলে চুল ঠিকবে না। আর ঠিক করে করলে কিন্তু চুল আজীবন থাকা উচিত। আচ্ছা, লাইপোসাকশন মানে আমাদের একটা বডির একটা বিশেষ পার্ট, চর্বি, মানে অনেকে বেশি চর্বি হয়ে যায়, এই লাইপোসাকশন করে কি চর্বি কমানো যায়? কয়েকটা জায়গায় গায়ে চর্বি একবার জমে গেলে যেতে চায় না, যেমনি তলপেট, গলা, হাত, বাটক, স্যাডেল ব্যাগ, এবং যতই আপনি এক্সারসাইজ করুন, যা ইচ্ছে করুন, কিন্তু তাড়াতাড়ি চর্বি যায় না। এবং এই যে লোকালাইজ কালেকশন অফ ফ্যাট যে জায়গায় এসছে, সেখানে কিন্তু লাইপোসাকশন খুব ভালো কাজ করে। আমরা 2-3টে ছিদ্র করি 3-4 মিনিট সাইজে, চর্বিটা বার করে দিই, চর্বিটা গায়ের বাইরে একটা গামলায় জমা হয়, যেখান থেকে চর্বি বার করে দিই, জীবনে চর্বি লাগে না। কেন কি, ফ্যাট সেল বার করে দেওয়া হয়। আচ্ছা, 18 বছর বয়সের পর যেমনি আপনার হাইট ফিক্সড হয়ে গেছে, 5 ফুট 6 ইঞ্চি, আপনার তো লম্বা হবেন না, না, গায়ে ফ্যাট সেলের সংখ্যা নির্দিষ্ট হয়ে যায়, বাড়লে সাইজে বাড়ে, সংখ্যায় বাড়ে না। আচ্ছা, ধরুন গায়ে 5 লক্ষ ফ্যাট সেল, পেটে 1 লক্ষ ফ্যাট সেল, যদি পেট থেকে 70 বার করে দিই, তাহলে 4,30,000 ফ্যাট সেল থাকবে। সেটা কিন্তু আজীবন 4,30,000 থাকবে, ওখানে আর ফ্যাট সেল নতুন হবে না। হ্যাঁ, বড় হতে পারে, কিন্তু নতুন ফ্যাট সেল হচ্ছে। মানে তার মানে আমার যদি লাইপোসাকশন করছি, আমার ফ্যাট তাহলে আর আসছে না, ওই জায়গায় আর ফ্যাট আসছে না। কিন্তু আপনি যে বললেন যে বড় হয়ে যায়, তো বড় হয়ে গেলে কি আমার ফ্যাটটা বড় হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, ধরুন আমি তো লাইপোসাকশন তো তালা চাবি নয় যে একবার ফ্যাট বাল করা আপনি মোটাই হবে না। আপনি যদি খাওয়া দাওয়া বেশি করেন, কাজ কম করেন, ক্যালোরি লস কম হয়, নিশ্চয়ই মোটা হবেন, কিন্তু চারদিকে মোটা হবেন। যেখানে লাইপোসাকশন করেছি, লিমিটেড অ্যামাউন্ট অফ ফ্যাট সেল রয়ে গেছে, একটু মোটা হবে, সামান্য মোটা হবে, বাকি জায়গায় বেশি মোটা হবে। আর আমরা লাইপোসাকশন সেখানেই করি যেখানে ফ্যাট সেল বেশি আছে এবং চেষ্টা করলেও যাচ্ছে না। সো দ্যাট রেজাল্ট ইজ পার্মানেন্ট। আমাদের কোন কোন জায়গাতে বেশি আপনার ফ্যাট দিয়ে থাকে? কমনেস্ট হচ্ছে পেট, তলপেট, উপরের পেট, লাভ হ্যান্ডেল, যতই এক্সারসাইজ করুন যায় না। হুম, মহিলাদের ক্ষেত্রে আবার থাই, পাটাক, স্যাডেল ব্যাগ, হাত,
গলা, যেখানেই চর্বি থাকুক, ব্রেস্ট, যেখানে চর্বি আছে সেখানেই কিন্তু ফ্যাট সেল বাদ দেওয়া যায়। এবং ইন্টারেস্টিংলি এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। অপারেশন সুপার সেল অপারেশন বিটুইন স্কিন অ্যান্ড মাসেল, আমি তো কোনো ভাইটাল অর্গানকে হাত দিচ্ছি না, তো কোনো সাইড এফেক্ট নেই। পরবর্তীকালে আপনার পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, মহিলাদের প্রেগনেন্সি সব কিছুই নর্মাল হয়। তো এবার যে ফ্যাট, আমি যেমন ছেলেদের ক্ষেত্রে যে ব্রেস্ট, ছেলেদের অনেক সময় ব্রেস্ট বেড়ে যায় ফ্যাটের জন্য, তো তার জন্য তারা গাইনোকোমাস্টিয়া করে। তো এই যে গাইনোকোমাস্টিয়া করছে, এই গাইনোকোমাস্টিয়া করার পর তাদের লাইফস্টাইলে কি ধরনের চেঞ্জেস আপনি দেখতে পান? বিরাট চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া ইজ আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। বড় ব্রেস্ট হলে তো আপনি জামা খুলে থাকতে পারবেন না, সুইমিং করতে যাবেন না, জিমে যাবেন না, বন্ধু বান্ধব টিটকিরি মেরে দিল, টাইট টি শার্ট পরবেন না, এবং এইসব জন্য ওদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। গাইনোকোমাস্টিয়ার জন্য কোনো মেডিকেল প্রবলেম হয় না, বাট ইট ইস অ্যাকচুয়ালি এ সাইকোলজিক্যাল প্রবলেম। এবং গাইনোকোমাস্টিয়া ঠিক করার পর পেশেন্ট দারুণ খুশি হয় এবং নিজের লাইফটাকে ফিরে আসে ইন সোসাইটি অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং। এবার আমাদের মুখের একটা বড় পার্ট, সেটা হচ্ছে আমাদের নাক। তো এই নাকের জন্য দেখি রাইনোপ্লাস্টি, যেটা আপনার সার্জিক্যালে হয়, নন সার্জিক্যালে হয়। তো এই যে রাইনোপ্লাস্টি হয়, মানে কি কারণে করে? মানে শুধুই কি সুন্দর দেখার জন্য, না আমি যদি রাইনোপ্লাস্টি করি, সার্জিক্যাল রাইনোপ্লাস্টি করি, সেক্ষেত্রে আমার নাক দিয়ে নিঃশ্বাস, মানে শ্বাস প্রশ্বাস নিতে আমার আরো হেল্প হয়? না না, রাইনোপ্লাস্টি অ্যাকচুয়ালি ইটস দুটো ডোমেনে থাকে, ইএনটি ওকে। এবং কসমেটিক সার্জারি। যদি নিঃশ্বাসে কষ্ট হয়, নাক আটকে যাচ্ছে, বারবার সর্দি লাগছে, তাহলে ইএনটি সার্জারি করতে হবে, সেপ্টাম ডিভিয়েট আছে ধরুন। কিন্তু আমরা যে করি কসমেটিক রাইনোপ্লাস্টি, নাকটাকে আরো সুন্দর করে দেখতে। নন ইনভেসিভ কিংবা হয় নন সার্জিক্যাল যেটা হয়, সেটা কিন্তু খালি নাকটা একটু উঁচু করতে পারে, একটু উঁচু করতে পারে সামান্য ফিলার দিয়ে, বাকি সব কিন্তু সার্জিক্যালি করা হয়। এবং আপনি ঠিকই বললেন, মুখের ঠিক মাঝখানে নাক, হ্যাঁ। প্রথম চোখ কিন্তু যে কোনো মানুষের নাকেই নাকেই পড়ে। এবং নাক সুন্দর হওয়া এবং নাক সুন্দরের মধ্যে লুকসে অনেকখানি পরিবর্তন হয়ে যায়। আমরা অনেক কিছু নাকে পাল্টাতে পারি, বোচা নাক চোখা করতে পারি, বড় নাক ছোট করতে পারি, ডগা মোটা আছে সেটা পাতলা করতে পারি, চওড়া বেশি আছে কম করতে পারি, ওপরের নাক চওড়া কম করতে পারি, অনেক বিভিন্নভাবে রাইনোপ্লাস্টি করা যায়। এবং মোস্টলি কসমেটিক রাইনোপ্লাস্টি কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য, যদি তার ফাংশনাল প্রবলেম থাকে তাহলে ইএনটি সার্জারি নিয়ে করা হয়, এবং বোথ ক্যান বি অ্যাচিভ এট দ্য সেম টাইম। আরেকটা পার্ট আছে যেটা আমরা এতক্ষণ তো মেল ব্রেস্ট নিয়ে কথা বললাম, এটা ফিমেল ব্রেস্ট, যেটা মহিলাদের ব্রেস্ট ইমপ্লান্ট বা ব্রেস্ট এনলার্জমেন্ট, এটা ওনারা মহিলাদের মধ্যে এখন খুব প্রচলিত। তো এর লংজিভিটি কত? মানে ধরুন কারো ব্রেস্ট ছোট আছে, সে এনলার্জ করলো, তো এটা কতদিন অবধি ওটা থাকে? যতগুলো কসমেটিক সার্জারি হয় আজকের তারিখে, ব্রেস্ট এনলার্জমেন্ট অ্যান্ড লাইপোসাকশন ইজ দ্য কমনেস্ট কসমেটিক সার্জারি প্রসিডিউর ইন দ্য ওয়ার্ল্ড। ওকে। এর কোনো সাইড এফেক্ট নেই। এবং যে ইমপ্লান্টগুলো এখন ইউজ করা হয়, 4th জেনারেশন 5th জেনারেশন ইমপ্লান্ট, এগুলো কিন্তু আজীবন থাকে, আপনাকে রিপ্লেস করতে হবে না। আগে যে ইমপ্লান্টগুলো ছিল বলতো 10 বছর পর 15 বছর চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, কিন্তু আজকাল ইমপ্লান্ট আজীবন থাকে। এবং ইট মেক্স এ হিউজ সাইকোলজিক্যাল ডিফারেন্স টু দ্য উমেন। যে মহিলা ব্রেস্ট ইমপ্লান্ট করায়, যে কোনো কারণে একটু মনে হচ্ছে আমার একটু অভাব আছে, আমি খুশি নই, আমি আরো ভালো দেখতে হতে পারতাম, লোকেরা কি ভাবছে, সেখানে কিন্তু বিরাট পরিবর্তন হয়ে যায় আফটার ব্রেস্ট এনলার্জমেন্ট সার্জারি। আর এখানে ধরুন ব্রেস্ট এনলার্জমেন্টের ক্ষেত্রে আমি দেখেছি সিলিকন ইউজ হয়। তো এটা তো একটা ফরেন বডি আপনি ভেতরে ঢোকাচ্ছেন, তো সেটা কি মানে সেফ? যতগুলো ফরেন মেটেরিয়াল আছে, সিলিকন ইজ দ্য মোস্ট বায়োকম্প্যাটেবল উইথ দ্য হিউম্যান বডি, মানে ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। আমাদের এখানে অনেক ইমপ্লান্ট ইউজ আছে, নি রিপ্লেসমেন্ট খুব কমন সার্জারি, হিপ রিপ্লেসমেন্ট হয়, পেসমেকার লাগানো হয়, আই চোখে ছানি পড়ে গেলে ক্যাটারাক্ট অপারেশন হয়। সেমনি সিলিকন ইজ দ্য মোস্ট বায়োকম্প্যাটেবল। এবং ব্রেস্ট ইমপ্লান্ট করলে কোনো সাইড ইফেক্ট নেই। আপনি পরবর্তীকালে আপনার পার্সোনাল লাইফ, ম্যারিড লাইফ, আগে থেকে ম্যারিড লাইফ বেটার হয়ে যায়, বিকজ দ্য ব্রেস্ট প্লে ইম্পর্টেন্ট রোল। অনেক মহিলাদের যাদের বিয়ে কয়েক বছর হয়ে গেছে এবং সে টানটা কমে গেছে, ব্রেস্ট ইমপ্লান্টের পর ওদের কিন্তু ফ্যামিলি লাইফ অনেক ইমপ্রুভ করে যায়। আপনার বাচ্চা হলে নর্মালি দুধ খাওয়াতে পারবেন, নো প্রবলেম, আচ্ছা, ব্রেস্ট ফিডিং এর কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। এবং ইট হ্যাজ নো সাইড এফেক্টস। আর আমি যেভাবে ব্রেস্ট ইমপ্লান্ট করি, আমি কিন্তু নিপলের জায়গায় কেটে বাদ দিই, কোনো দাগ দেখাই যায় না। মানে যদি কয়েকদিন পর, 6 মাস পর আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন না যে কোথায় কি কাটা হয়েছে না হয়েছে, এবং রেজাল্ট ইজ পার্মানেন্ট, খুবই ভালো। ধরুন যাদের ব্রেস্ট বড়, যেটা রিডাকশন করে, তো আমি দেখছিলাম যে ব্রেস্ট যাদের বড় তাদের
অনেক সময় পিঠে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। তো ব্রেস্ট রিডাকশন করলে কি সত্যি এই এই মহিলাদের এই সমস্যাগুলো চলে যায়? হ্যাঁ, দারুণ লাভ হয়, দারুণ লাভ হয়। যাদের ব্রেস্ট বেশি ভারী থাকে না, প্রচুর রকমের প্রবলেম। টাইট ব্রা আছে, শোল্ডার স্ট্র্যাপে ব্যথা হয়, অনেকবার ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, গরমে কিন্তু অনেকবার ঘা হয়ে যায়, তো ব্রেস্টের তলা কেন কি বেরিয়ে ভারী আছে, ঘাম লেগে একটু র্যাশ হয়ে যায়, প্লাস পালা জামা কাপড় পরতে পারবেন না, একটু অস্বস্তি থাকে সবসময়। এবং যতগুলো কসমেটিক সার্জারি অপারেশন আছে, ব্রেস্ট রিডাকশন ইজ দ্য মোস্ট গ্র্যাটিফাইং অপারেশন। পেশেন্ট অলওয়েজ খুব খুশি হয়, কেন কি এত বিরক্ত থাকে নিজের ব্রেস্টের থেকে, ওরা কিন্তু খুবই খুশি হয়। অপারেশন করতে ঘন্টা 3-4 লাগে। পেশেন্ট নর্মালি আমরা একদিন হসপিটালে থাকতে বলি, এবং ব্রেস্টটাকে আমরা ঠিক আপনার সাইজের মতো, যে আপনি চাইছেন শেপের মতো নিয়ে আসতে পারি। এবং গুড লুকিং ব্রেস্ট, রিমুভাল অফ দ্য এক্সট্রা ব্রেস্ট, ইট মেক্স এ বিগ স্যাটিসফ্যাকশন টু দি পেশেন্ট ইজ আন্ডারগোইং দ্য প্রসিজার। মানে এটা কি ফ্যাট এক্সট্রাক্ট করা হয় না কোনো? না না, ব্রেস্টের 3টে অংশ আছে, একটা ফ্যাট, একটা ফাইব্রাস টিস্যু, একটা ব্রেস্ট টিস্যু, আর 3টেই বাদ দিতে হয়। এবং এতে মহিলাদের কিন্তু অনেকবার ব্রেস্ট টিস্যু অনেক বেশি থাকে, সেটা বাদ দিয়ে ওটাকে ঠিক জায়গায় আনতে হয়। এবং পরবর্তীকালে যদি আপনার ব্রেস্ট ঠিকভাবে অপারেশন করা হয়েছে এবং ব্রেস্ট মিল্ক হওয়ার কথা, নর্মাল মহিলা কিন্তু ব্রেস্ট মিল্কও খাওয়াতে পারবে। সবসময় হয় না, অনেক বড় ব্রেস্টে অনেকবার দুধ হয় না, যদি ব্রেস্ট মিল্ক নর্মাল হওয়ার কথা থাকে, মহিলা পরবর্তীকালে বাচ্চা হলেও নর্মাল ব্রেস্ট ফিড করতে পারে। তার মানে আপনি বলছেন ব্রেস্ট রিডাকশন বলুন আর ব্রেস্ট অগমেন্টেশনই বলুন বা এনলার্জমেন্টই বলুন, এখানে মহিলাদের বাচ্চাদের দুধ খাওয়াতে কোনো প্রবলেম থাকছে না। সুস্থ মানুষ ব্যস্ত তো যাবে কেন? যদি একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, একটা প্রবলেম থাকে, তাহলে ওই অপারেশন কোনোদিন টিকবে? ইট উইল নেভার স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম। তো এইসবের কোনো কসমেটিক্সের অপারেশন কিন্তু কোনো সাইড ইফেক্ট থাকে না, ক্ষতিকর ইফেক্ট থাকে না। হ্যাঁ, প্রবলেম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, ভালো চোখ হলো না, রেজাল্ট ভালো হয়নি, দাগ ভালো নয়, কিন্তু কোনো সাইড ইফেক্ট, ক্ষতিকর ইফেক্ট কোনোদিনই হয় না। তো আমি দেখেছি আপনি অনেক ক্রিকেটার, অনেক সেলিব্রিটি, ফিল্ম স্টার, অনেক মন্ত্রীর আপনি কসমেটিক সার্জারি করেছেন। তো এদের হ্যান্ডেল করতে আপনার অসুবিধা হয় না? অসুবিধে মানে নর্মাল পেশেন্টের মতোই থাকে না কিছু? না, আপনাকে সব পেশেন্টই protocol নর্মাল, maintain কিন্তু করতে একটু হয়? বেশি সতর্ক থাকতে হয়। কেন বলি জানি, যদি কোনো অসুবিধা হয়, একটু প্রবলেম হতে পারে, এবং এরা তো পাবলিক ফিগার, ওদের নিজেরই প্রবলেম হবে, নিজে আপনারও খারাপ লাগবে, যাতে সো ইউ লিটল মোর কেয়ারফুল, বাট দে আর লাইক এনি পেশেন্ট। এবং অনেক সেলিব্রিটি করার পর আমি একটা কথা বলতে পারি, সেলিব্রিটিটা কিন্তু মোরলেস মোস্ট অফ দেম, ওরা নর্মাল বিহেভ করে, দে আর ভেরি ফ্রেন্ডলি, দে উইল বি Humble. লিসিং টু ইউ। দু একজন একটু কথা শুনবে না, কিন্তু মোটামুটি সবাই শোনে, এবং কোনো খুব একটা অসুবিধা হয় না। তো ধরুন কেউ যদি কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করতে চাইছে, সেই রকম ব্যক্তি মানে শুরু করার আগে তাকে কি ধরনের বিবেচনা, মানে তার কি ধরনের প্রতিক্রিয়া থাকে, বা সে কি ধরনের তার মেন্টালিটি হওয়া উচিত? মানে এখানে কি আপনার কোনো সাইকোলজিক্যাল পার্ট কি ইনভলভমেন্ট থাকে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি অনেকবার কনফারেন্সে বলেছি যে প্রত্যেকটা মেডিকেল লাইনের একটা সার্জিক্যাল সাইড আছে। কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি; নিউরোলজি, নিউরোসার্জারি; ইউরোলজি, ইউরোসার্জারি; সাইকিয়াট্রি, cosmetic surgery. All patients who undergo cosmetic surgery, it's basically a surgery of the psyche. আপনার মনের একটা সার্জারি, একটু ভালো করে খুশি করবো। আমি খুশি নই, আমার কোনো এরকম অসুবিধা নেই যে আমি অসুস্থ আছি, কিন্তু আমি খুশি হতে চাই। এক মিনিট ইন্টারাপ্ট করছি, মানে এই খুশিটাকে আমার খুশি না লোকে দেখে আমাকে কি বলছে সেটা? সেটাও কিন্তু আপনারই খুশি না। আপনার যদি দুঃখ হচ্ছে, কি লোক দেখে কি বলছে, সেটা আপনার খুশি এবং দুঃখ। কিন্তু এখানে একটা খুব ফাইন লাইন আছে, আমাদের কিন্তু ঠিক বিবেচনা করে নিতে হবে, এই পেশেন্টটার এক্সপেকটেশন নর্মাল কি আউটসাইড নর্মাল। যদি অ্যাবনর্মাল থাকে, তাহলে কিন্তু ওকে খুশি করা যাবে না, খুব মুশকিল। এবং আমরা 1টা 2টো 3টে 4বার অনেকবার সেশন করি, কনসালটেশন করি, টু আন্ডারস্ট্যান্ড যে পেশেন্ট কী চাইছে, আমি কী করতে পারবো, কী দিতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বলি যে ইউ শুড অলওয়েজ আন্ডার প্লে হোয়াট ইউ ক্যান গিভ অ্যান্ড নট ওভার সে হোয়াট ইউ আর ডুইং, বিকজ দেন দ্য পেশেন্ট উইল নেভার বি হ্যাপি। এবং এইসব পেশেন্ট যখন অনেকবার দেখি যে একটু সাইকোলজিক্যালি ঠিক নয়, ওদের অপারেশন তাড়াতাড়ি করি না, ওদের কিন্তু সাইকিয়াট্রিস্ট কাছে পাঠাই। দে হ্যাভ টু কাম ব্যাক ডাউন টু রিয়ালিটি, নাহলে কিন্তু ডাক্তারই নিজে একটা পেশেন্ট হয়ে যাবে। মানে আপনার এরকম কি কখনো হয়েছে, মানে কোনো হয়তো পেশেন্ট এলো,
এসে হয়তো কোনো ছবি দেখালো, দেখে বললো আমার ফেসটা এরকম লাগবে, আমার এই হিরোইনের মতো নাকটা লাগবে, মানে এরকম কি আপনি কোনোদিন face প্রচুর করেছেন? প্রচুর হয়, প্রচুর। আর নাকের বিষয় বেশি হয়। তখন ওদের বোঝানো হয় যে আমি অন্য লোকের নাক তো কেটে তোমার মুখে লাগাচ্ছি না, তোমার নাকে এই স্ট্রাকচারের মধ্যে কার্টলেজ, বোন এবং স্কিনের মধ্যে যা পরিবর্তন করতে পারবো, এবং আমি আই ক্যানট মেক আ নোজ লাইক সামবডি এলস। আই ক্যান ট্রাই অ্যান্ড মেক সাম চেঞ্জ করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু ওই সোয়েন্সোর মতন নাক হবে না, হয় না। আপনি 30 ইয়ার্স প্লাস আপনি এই ইন্ডাস্ট্রি বা এই ট্রিটমেন্ট প্লাস অ্যাজ এ প্লাস্টিক সার্জারি অ্যান্ড কসমেটিক সার্জারি ইন্ডাস্ট্রির সাথে আপনি জড়িত। তো যখন একটা কোনো পেশেন্ট আপনার থেকে ভালো রেজাল্ট পেল, ডেফিনেটলি সবাই পায়, মানে এমন কি কিছু আপনার কোনো স্টোরি আছে যে মানে সে হয়তো খুব ডিপ্রেস ছিল, হয়তো বডি পার্টের মধ্যে কিছু চেঞ্জেস করলো, করার পরে যে কনফিডেন্সটা ফিরে পেলো, এইরকম কিছু কি আপনার স্টোরি বা এরকম কিছু অভিজ্ঞতা কিছু আপনার আছে যেটা আপনাকে এখনো যখন আপনি ভাবেন খুব ভালো ভালো লাগে যে হ্যাঁ আমি এরকম একটা জিনিস করতে পেরেছি? অ্যাকচুয়ালি কসমেটিক সার্জারিতে যে সবচেয়ে ভালো ডাক্তারকে লাগে যখন পেশেন্ট খুশি হয়। টাকা সবাই রোজগার করে, কাজ সবাই ভালো করতে চায়, কিন্তু যদি আর পেশেন্টকে আপনি আনন্দ দিতে পারেন, একটা দুঃখ মধ্যে বার করতে পারেন, দ্যাট ইজ ইউর বিগেস্ট রিওয়ার্ড। অনেক এমনি উদাহরণ আছে, কত বলবো, কিন্তু একটা ভালো কথা মনে পড়লো। একটা ছেলে ছিল, 18 বছর কয়েকদিন হয়েছে, জাস্ট কলেজে ঢুকেছে, চুল পড়ে গেছে, এবং সে কলেজ যাবে না, বন্ধুরা ইয়ার্কি মারছে, ঠাট্টা মারছে, আমার ভাল লাগছে না, আমি মরে যেতে চাই, আমার কিন্তু চুল নেই, আমার খুবই অসুবিধা। ওর মা বাবা এসে খুব হাত জোর করে ডাক্তার কিছু করে দিন। খুবই শিক্ষিত ফ্যামিলি। আমি নর্মালি 20 বছর 21 বছরের আগে তাড়াতাড়ি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাই না। ওই ক্ষেত্রে কিন্তু আমি দেখলাম এটা নন কসমেটিক বলে করলাম, বিকজ মোর অফ আ সাইকোলজিক্যাল প্রবলেম। পেশেন্টের চুল এলো, তারপর কলেজ গেল, ইঞ্জিনিয়ারিং পড়লো, এখন পোস্ট গ্রাজুয়েশন করছে, সামনে চুল ফিরে এসে পেছনে একটু পাতলা হয়েছে, আবার এসেছিল সেকেন্ড সিটিং করানোর জন্য। বাট দ্যাট এবিলিটি টু গিভ হ্যাপিনেস টু দ্য পেশেন্ট অ্যান্ড গেট হিম আউট অফ ডিপ্রেশন ইজ এ হিউজ স্যাটিসফ্যাকশন ফর আ ডক্টর। নট হ্যাপিনেস, এর সাথে কনফিডেন্সও বিল্ড আপ হয়ে গেল। অফকোর্স, ডেফিনেটলি। ওই যে ওই নেগেটিভ সাইকোলজি থেকে বেরিয়ে আসাটা, এটাই আমাদের সবচেয়ে বড় উপহার, কিংবা দ্যাট ইজ আওয়ার বিগেস্ট প্রাইজ। এই যে ধরুন এত রিভলিউশন হচ্ছে, মানে এআই, মানে এছাড়াও যদি আমি বলি ধরুন 3D ইমেজ, মাইক্রো সার্জারি, তারপরে বিভিন্ন ধরনের লেজার মেশিনের একটা আপগ্রেডেশন হচ্ছে। তো অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, আপনি আগামী 5 বছরে এই ট্রিটমেন্টটাকে, মানে এই সেগমেন্টটাকে আপনি কোন জায়গায় দেখছেন? এর উন্নতি কীরকম হতে পারে? অ্যাকচুয়ালি এআই হ্যাজ ক্রিয়েটেড আ বিগ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। সব কিছুর মধ্যে কিন্তু এআই এখন ঢুকে গেছে এবং ইট মেড আ বিগ চেঞ্জ। আমার মনে হয় আগামীকালে লোকেরা বেশি চেষ্টা করবে যেখানে আমরা নন ইনভেসিভ সার্জারি করতে পারি, নন ইনভেসিভ ট্রিটমেন্ট করতে পারি। কেন কি, যদি সার্জারি আমি আটকাতে পারি, দেরি করে করতে পারি, আজকাল অনেক কিছু পিআরপি, এক্সোজোম, এসব নতুন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে, যেখানে বলছে যে অনেক কিছু যেগুলো গন্ডগোল খারাপ হয়ে গেছে সেটা নন সার্জারি ঠিক করাতে পারে। আই থিঙ্ক দিস এ বিগ লুক অ্যাট দ্য ফিউচার। এই 3D ইমেজ ফিমেজ কিন্তু ডেঞ্জারাস। কেন কি, মানুষের মুখ যখন আপনি দেখেন, ছবি দেখেন এবং মানুষের মুখ দেখেন, ডিফারেন্স থাকে, এবং ছবি দেখে করা যেরকম করা যেতে পারে, তো পেশেন্ট বেশিরভাগই খুশি হবে না, কেন কি ওর আশা একটু বেশি হয়ে যায়, তো সেটা একটু ডেঞ্জারাস। কিন্তু আমার মনে হয় নন ইনভেসিভ ট্রিটমেন্ট আরও বেশি প্রচলিত হবে, আরও বেশি ইউজ করা হবে, গ্রহণযোগ্যতা বাড়বে। কয়েকটা জায়গায় কিন্তু এখনও ব্রেক থ্রু। স্টেম সেল দিয়ে চুল গজানো 30 বছর চেষ্টা করেছে, একটাও চুল গজায়নি। কয়েক জায়গায় অসুবিধা থাকলে কিন্তু করতেই হবে সার্জারি, কিন্তু নন সার্জিক্যাল ট্রিটমেন্ট বোধহয় একটু বেশি হবে, এবং ওটা দিয়ে পেশেন্টদের ডাউন টাইম কম হবে এবং লাভ বেশি হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। My pleasure. আপনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদের যে সময় দিয়েছেন, এত কিছু আমাদের এই সার্জিক্যাল নন সার্জিক্যালের যে এত ভাগ, এত ধরনের ট্রিটমেন্ট হয়, এটা যে আমাদেরকে এক্সপ্লেন করলেন। আশা করি এই পডকাস্ট যারা দেখছেন আপনাদেরও অনেক কাজে লাগবে। তো এই এপিসোডটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আমাদের এই পডকাস্টটা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, এবং
যদি এই ধরনের কোনো কসমেটিক ট্রিটমেন্টের কোনো কারো যদি প্রয়োজন থাকে, নিকটতম কসমেটিক বা প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস স্যার তো আছেন, আপনারা স্যারের কাছেও ট্রিটমেন্ট করাতে পারেন। ওনার যে পরিধি অনেক বড়, উনি গোটা ভারতের মধ্যে উনি ট্রিটমেন্ট করেন, বিদেশ থেকেও আসে অনেক পেশেন্ট ট্রিটমেন্ট করার জন্য। একটা কথা না বলে পাচ্ছি না, কিন্তু আপনার যে প্রশ্নগুলো ছিল খুবই অ্যাপ্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, যে সবাই লোকেরা জানতে চায় ব্যাপার করতে। আই মাস্ট কংগ্রাচুলেট ইউ, ভেরি ওয়েল অর্গানাইজড, থট আউট কোয়েশ্চেন্স, অ্যান্ড আই এম শিওর সবার কিন্তু খুব লাভ হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।